দেখো, তাহলে রাইবোজোমের ক্ষেত্রে আমাদের যে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো আছে এর মধ্যে রাইবোজোমের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, যে আদি কোষ এবং প্রকৃত কোষ। আমরা প্রথমে কি জানতাম যে কোষ কয় প্রকার ছিল? দুই প্রকার। কি কি? আদি কোষ আর প্রকৃত কোষ। তো নর্মালি আদি কোষে তো কোনো সাইটোপ্লাজমের অঙ্গাণু ছিল না, এক্সেপ্ট রাইবোজোম। শুধুমাত্র কে ছিল? শুধুমাত্র রাইবোজোম ছিল। তো আমাদের রাইবোজোম এমন একটা অঙ্গাণু যে আদি কোষেও আছে এবং প্রকৃত কোষেও আছে। তো রাইবোজোম যদি আমরা একটু দেখি, রাইবোজোমের দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে রাইবোজোমের হচ্ছে দুইটা অংশ দেখা যাচ্ছে। একটার নাম হচ্ছে স্মল, মানে কি, মানে বলতে পারি আমরা বাংলায় ছোট অংশ আর বড় অংশ, ছোট খণ্ড আর হচ্ছে বড় খণ্ড। তো এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে সাব ইউনিট। এখন এই ইংলিশ নামটা কীভাবে? সাব ইউনিট মানে কি? দেখো, সাব তারপর হচ্ছে ইউনিট। সাব মানে কি? উপ বা নিচে, আর ইউনিট মানে কি? একক। উপ এককগুলো মিলেই পুরো একটা অংশ তৈরি হয়। তাই কয়টা সাব ইউনিট? দুইটা, স্মল সাব ইউনিট আর একটা লার্জ সাব ইউনিট। মানে একটা হচ্ছে বড় উপ একক মানে বড় সাব ইউনিট, আর একটা হচ্ছে ছোট সাব ইউনিট। তো এইগুলো নিয়ে পড়াশোনা হবে। তো প্রথমে চলে আসে আমরা রাইবোজোম নিয়ে একটু অন্য পড়াশোনা করে আসি, যে রাইবোজোম আবিষ্কার করেছে কে, নামকরণ করেছে কে। আমাদের বইয়ে কিন্তু অনেক কিছু লেখা আছে, বইয়ের ভেতরে তুমি অনেক শব্দ পাবা। দেখো, প্রথমে বলছে যে রাইবোজোম কোথায় থাকে, এরপরে কিছু কথা, এরপরে আবিষ্কারের নাম দেওয়া আছে, কে কখন কিভাবে করছে। সব কিছু আসলে একবারে লাগে না, কিছু স্পেসিফিক জিনিসপত্র লাগবে, সেগুলো আমরা সুন্দর করে আমাদের অ্যাডভান্স বুকে দিয়ে দিছি। তো দেখো, প্রথমে রাইবোজোম আবিষ্কারককে। রাইবোজোম আবিষ্কারক হচ্ছে জর্জ প্যালেট। জর্জ প্যালেট, সে হচ্ছে রাইবোজোম আবিষ্কার করছে। হ্যাঁ, নামকরণ কে করছে? রাইবোজোমটা নামকরণ করছে হচ্ছে রিচার্ড বি রবার্টস। কে করছে? রিচার্ড বি রবার্টস। তো আমরা কীভাবে মনে রাখবো? দেখো, রিচার্ড বি রবার্টস, রাইবোজোম, রাইবোজোম, দেখো মিল আছে না? রিচার্ড বি রবার্টস, নামের সাথে নামের মিল আছে কিনা? তাহলে কি মনে রাখবো আমরা? রিচার্ড বি রবার্টস কি করবে? রাইবোজোম। পারবো? রিচার্ড বি রবার্টস রাইবোজোম। ওকে, এভাবে মনে রাখবো। রিচার্ড বি রবার্টস রাইবোজোম নামকরণ করবে। অন্য নাম, অন্য নাম কি কি আছে দেখো? সর্বজনীন অঙ্গাণু, আর কি? প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, নর্মালি একটা ফ্যাক্টরিতে জিনিসপত্র তৈরি হয়। মনে করো যদি কোনো ফ্যাক্টরিতে চিনি তৈরি হয়, তখন তাকে আমরা কি বলবো? চিনির ফ্যাক্টরি। কাপড় তৈরি হলে কি বলা হবে? কাপড়ের ফ্যাক্টরি। আর যে ফ্যাক্টরিতে প্রোটিন তৈরি হয় তার নাম কি? প্রোটিন ফ্যাক্টরি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একটা ফ্যাক্টরিতে কি কাঁচামাল মানে যে জিনিসটা তৈরি হয় সেই উপাদান কি ফ্যাক্টরিতে তৈরি হয়? না, বাইরে থেকে নিয়ে আসতে হয় না? ফ্যাক্টরি এমন একটা জিনিস যেখানে কোনো প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু সেই প্রোডাক্টের যে মেইন মানে র ম্যাটেরিয়ালস সেগুলো কি ওই ফ্যাক্টরিতে তৈরি হয়? না, সেগুলো বাইরে থেকে নিয়ে আসে না? সেমভাবে রাইবোজোমে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। আমরা জানি যে প্রোটিন তৈরি হতে কি লাগে বলো তো? এবার আরেকটা ছবি আছে, এই দেখো রাইবোজোম, রাইবোজোমের মধ্যে গোল্লা গোল্লা দেখতে পাচ্ছ? এই গোল্লা গোল্লাগুলো কি? অ্যামিনো অ্যাসিড। আমরা জানি যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়, কারণ প্রোটিনের একক কি? অ্যামিনো অ্যাসিড। যেমন একটা বিল্ডিং তৈরি হয়, তাই না? বিল্ডিং তৈরি করে একটা ওয়াল, এই ওয়াল তৈরি করতে গেলে কি লাগছে? ইট লাগছে না? তাহলে বলতে পারি কি ওয়ালের একক কি? ইট। সেমভাবে প্রোটিনে তৈরির একক কি? অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এখন তাহলে অ্যামিনো অ্যাসিড কি রাইবোজোমে তৈরি হয়? না ভাইয়া, রাইবোজোম জাস্ট অ্যামিনো অ্যাসিডগুলো কি করে? ওই যুক্ত করে দেয়, জোড়া লাগাই দেয়। জোড়া লাগাই সে কি তৈরিতে হেল্প করে? প্রোটিন তৈরিতে হেল্প করে। বুঝতে পারছো? তাই একে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় বুঝতে পারছো? রাইবোজোম অ্যামিনো অ্যাসিড নিয়ে বা অ্যামিনো অ্যাসিডের সম্মিলনে সে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। পারবো? আচ্ছা, এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সর্বজনীন অঙ্গাণু কেন বলা হয়? ভাই, সর্বজনীন অঙ্গাণু মানে কি? সর্বজনীন, দেখো আমাদের কোষ কয় প্রকার বলেছিলাম একটু আগে? আমরা জানি আদি কোষ আর প্রকৃত কোষ। তো রাইবোজোম ছাড়া বাকি যত অঙ্গাণু আছে, সেটা মাইটোকন্ড্রিয়া হতে পারে, ব্লাস্টিড হতে পারে, গলগি বডি হতে পারে, লাইসোজোম হতে পারে, হ্যাঁ, এরকম যত অঙ্গাণু আছে সকল অঙ্গাণু তো প্রকৃত কোষে আছে। আমরা বলতে পারি কি সকল অঙ্গাণু কোথায় আছে? প্রকৃত কোষে আছে। এবং সাথে কিন্তু রাইবোজোমটাও আছে। রাইবোজোম প্রকৃত কোষেও আছে, আর আদি কোষে কোনো অঙ্গাণু নাই, শুধুমাত্র কি আছে? শুধুমাত্র রাইবোজোম আছে। তার মানে রাইবোজোম হচ্ছে আদি কোষেও আছে
প্রকৃত কোষবান, সব ধরনের কোষে আছে। আর যে সব জায়গায় থাকে তাকে আমরা কি বলি? সবার, মানে কি সর্বজনীন। আচ্ছা, বাংলায় দুইটা শব্দ আছে, সর্বজনীন, আর একটা শব্দ আছে হচ্ছে সার্বজনীন। বলতো পার্থক্য কি? সর্বজনীন মানে কি আর সার্বজনীন মানে কি? সার্বজনীন মানে হচ্ছে সবার মধ্যে শ্রেষ্ঠ, ঠিক আছে, সকলের মধ্যে শ্রেষ্ঠ টাইপের, সেটা হচ্ছে সার্বজনীন। আর সবার ভেতরে আছে, এটাকে আমরা কি বলবো? সর্বজনীন। তাহলে রাইবোজোম কি অঙ্গাণু? সর্বজনীন অঙ্গাণু। তাহলে প্রশ্ন যদি হয় রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয়, পারবো না? রাইবোজোম আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে, তাই রাইবোজোমকে কি বলা হয়? সর্বজনীন অঙ্গাণু। ওকে, চলে আসো। প্রশ্ন হচ্ছে রাইবোজোম তৈরি হয় কোথায়? হ্যাঁ, নিউক্লিওলাস থেকে। তোমাদের ভিডিওতে দেখাইছিলাম আমি, মনে আছে? রাইবোজোম তৈরি হয় কোন জায়গা থেকে? নিউক্লিওলাস থেকে। মানে নিউক্লিয়াসের ভেতরে কে থাকে? নিউক্লিওলাস, সেখান থেকেও বের হয়, সেখান থেকে তৈরি হয়। তৈরি হয়ে কোথায় বেরোবে? বেরোয় আসে হচ্ছে সাইটোপ্লাজমে। এখন এসে কার সাথে যুক্ত হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। আমি দেখাচ্ছি ভিডিওটা, আবার সমস্যা নেই, দেখাবো। এখন তোমরা হচ্ছে রাইবোজোমের মেইনলি আমরা কি পড়বো? রাইবোজোমের প্রকারভেদ। তো তার আগে বইয়ে 2-3টা লাইন আছে, আমি একটু পড়াই দিচ্ছি। রাইবোজোমের প্রকারভেদের আগে বইয়ে দেখো শুরুতে কিছু কথা আছে। প্রথমে বলছে কি যে রাইবোজোম হচ্ছে কোনো আবরণী নেই। আমরা আবরণী বিহীনগুলোর মধ্যে পড়ছি। আবরণী বিহীনগুলোর মধ্যে কি পড়ছিলাম আমরা? যে মামাই সেরা প্রেমিক, মনে আছে? যে আবরণী বিহীন যে অঙ্গাণুগুলো ছিল, যদি আমরা ওইখান থেকে দেখি তাহলে এটা দেখতে পাবো যে হ্যাঁ, মামাই সেরা প্রেমিক, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম, রাইবোজোম। দেখো এই যে, তাহলে ঝিল্লিবিহীন যেগুলো, মানে যেগুলো আবরণী নেই, মামাই সেরা প্রেমিক, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম, রাইবোজোম, প্রোটিওজোম। রাইবোজোম আছে না এর মধ্যে? রাইবোজোম হচ্ছে আমাদের আবরণী বিহীন, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, তাহলে রাইবোজোমে যদি আমরা যাই, কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলা আমি এখন ওই বইয়ের থেকে পড়াই দিই। পরে একটা লেখা আছে কি? পলিরাইবোজোম। দেখো, সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করে। রাইবোজোমগুলো কিসের মতো? মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে। দেখো, আমি একটু এটা বলি তোমাকে। মনে করো রাইবোজোম হচ্ছে এভাবে আছে, ধরো এটা একটা রাইবোজোম, এটা একটা রাইবোজোম, এভাবে অনেকগুলো রাইবোজোম পাশাপাশি থাকতে পারে। তো অনেক বা বহুকে আমরা কি বলি? পলি। তাহলে অনেক রাইবোজোম, তাহলে এর নাম কি হবে? পলিরাইবোজোম। এই পলিরাইবোজোম বলা হয়, বা অনেক সময় এই পলিটুকু নিয়ে পলি নেওয়া হয়, এখান থেকে নেওয়া হয় সোম, কি বলা হয়? পলিসোম। তাহলে পলিরাইবোজোম কি কিসের মতো? পরীক্ষাতে আসে মুক্তার মালার মতো। তুমি এটা মনে রাখবা, অনেক সময় কতেও আসে যে পলিরাইবোজোম কি, পলিসোম কি। তাহলে সাইটোপ্লাজমে রাইবোজোমগুলো কোথায় অবস্থান করতেছে? সাইটোপ্লাজমে রাইবোজোমগুলো মুক্তোর মালার মতো অবস্থান করে, তখন তাই কি বলা হয়? পলিজোম বা পলিরাইবোজোম। এরপরে বলছে কি যে ইকোলাই কোষের একটা কোষে প্রায় 20,000 এবং এর শুষ্ক ওজনের প্রায় 22% রাইবোজোম। একটা ইকোলাই কি একটা ব্যাকটেরিয়া? ইকোলাই কি একটা ব্যাকটেরিয়া? দেখো, ইকোলাই ব্যাকটেরিয়া যদি আমি পরের পেজে আঁকাই, মনে করো ইকোলাই, তোমরা দেখছো না ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু পড়ছো তোমরা, এই যে এরকম দেখতে, তাই না? এই ইকোলাইয়ের ভেতরে এরকম কি থাকে? রাইবোজোম থাকে। এখন বলছে ভাই কত পার্সেন্ট রাইবোজোম? রাইবোজোম মনে করে আঁকাচ্ছি, তাহলে এটা হচ্ছে ইকোলাইয়ের কি? রাইবোজোম। দেখো, যদি আমি এটাকে ভাগ করি, ধরো 4 ভাগে যদি ভাগ করি, তাহলে এটা একটু আমি মনে করি ছোটোই আঁকাইছি হিসাবের তুলনায়, তাহলে প্রায় বলা যায় যে এই পার্টটা কি 25% না? 4 ভাগের 1 ভাগ, তো তার থেকে একটু ছোটো, মানে এটা কত পার্সেন্ট আসলে? 22%। মানে একটা ইকোলাই ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটার নাম কি? ইকোলাই। এটা একটা কি ব্যাকটেরিয়া, অনেকে জানো না, প্রথম পড়তেছো তো এরকম। ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে রাইবোজোম থাকে, সেটা তার নিজের দেহের কত পার্সেন্ট? 22%, ঠিক আছে। ইকোলাইয়ের 22% রাইবোজোম। আর ইকোলাইয়ের কোষে এদের সংখ্যা হচ্ছে 20,000। তার মানে আমি যেটুকু আঁকালাম এর ভেতরে আসলে যদি হিসাব করা হয়, মানে এখানে ছোটো ছোটো রাইবোজোম থাকে, তা আমি জাস্ট মোট অংশ আঁকাইছি। মনে করো এর দেহে এতগুলো রাইবোজোম থাকে, সংখ্যা কত? প্রায় 20,000।
আর 20,000 রাইবোজোম যদি আমরা ভর হিসাব করি, মোট ওজন হিসাব করি, সেই তুলনায় কত পার্সেন্ট? রাইবোজোম হচ্ছে রাইবোজোম ইকোলাইয়ের মোট ওজনের 22% হচ্ছে রাইবোজোম। ওকে, এখন রাইবোজোম নিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে রাইবোজোমের প্রকারভেদ। দেখো আমাদের বইয়ে বলা আছে রাইবোজোম দুই প্রকার, আকার ও সেডিমেন্টেশন সহক। সেডিমেন্টেশন সহক কি? অধক্ষেপের সহক, এটা বোঝাই দিব। হিসাবে রাইবোজোম মূলত দুই প্রকার, 70S এবং 80S। রাইবোজোম দুই প্রকার, 70S এবং 80S। ওকে, এই 70S আর 80S, এবার দেখো লেখা আছে কি 70S রাইবোজোম 50S এবং 30S এই দুইটা সাব ইউনিটে বিভক্ত, আর 80S রাইবোজোম 60S এবং 40S এই দুইটা সাব ইউনিটে বিভক্ত। এখন এখানে যদি আমরা চলে আসি, আমরা প্রথমেই দেখছিলাম যে রাইবোজোমের কি আছে, ক্ষুদ্র একক বা সাব ইউনিট আছে। এখন সাব ইউনিট কয়টা আছে? দুইটা, বড় সাব ইউনিট আর ছোট সাব ইউনিট আর বড় সাব ইউনিট। এখন যে রাইবোজোমটা হচ্ছে, যে রাইবোজোমের নাম দেওয়া হচ্ছে 70S, তার সাব ইউনিট কে কে? 50S আর 30S। হিসাব করে তুমি যদি যোগ করো 50S আর 30S কত হওয়া উচিত? 80। আবার 80S যে, তার সাব ইউনিট হচ্ছে 60S আর 40S। তাহলে কি হিসাব তো 100 হয়ে যায়, এটা হয়ে যায় 80, তাই না? কিন্তু কেন কমে যাচ্ছে এটা একটু পড়াবো। দেখো আমাদের বইয়ে লিখে দিয়েছি আমি সহজ করে দেওয়ার জন্য। দেখো প্রথম কথা হচ্ছে এদেরকে যে ভাগ করা হয়েছে, ভাগ করাটা কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? দেখো লেখা আছে আকার ও সেন্ট্রিফিউজ যন্ত্রে তলানি পড়ার হারের উপর। কিসের উপর? আকার আর মানে তলানি পড়ার হারের উপর। এখন তলানিটা কোথায় পড়ে? সেন্ট্রিফিউজ যন্ত্রে। তুমি সেন্ট্রিফিউজ যন্ত্র দেখছো? ব্লাড টেস্ট করে, হ্যাঁ হ্যাঁ ও দেখেছে, ব্লাড টেস্ট করার সময় সেন্ট্রিফিউজ যন্ত্র থাকে। আমি দেখাচ্ছি সেন্ট্রিফিউজ যন্ত্র আমাদের আছে। সেন্ট্রিফিউজ যন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে। সেন্ট্রিফিউজ যন্ত্র দেখতে কেমন? সেন্ট্রিফিউজ মেশিন, এই যে এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। তো এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্ট্রিফিউজ মেশিনটা, এটা হচ্ছে এর ভেতরে এরকম টেস্ট টিউব আছে, অনেকগুলো টেস্ট টিউব রাখে। ওই যে রক্ত যখন টেস্ট টিউবে নেয় দিয়ে ওর মধ্যে দেয়। তো এখানে প্রায় 8-10টা বা 6 থেকে 7টা 8টা এরকম সেন্ট্রিফিউজ মানে থাকে, টেস্ট টিউব থাকে। তো এই টেস্ট টিউবগুলো হচ্ছে ঘোরে, মানে সেন্ট্রিফিউজটা ঘোরে। মেশিনটা কতটুকু ঘোরে? মিনিটে 3000 বার। মানে ওইটা এভাবে ঘুরবে। কতবার ঘুরবে? মানে মিনিটে কয় সেকেন্ডে বলো তো? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কতবার ঘোরে? তাহলে দেখো আমি লিখেছি যে সেন্ট্রিফিউজ যন্ত্রের বৈশিষ্ট্য কি? সেন্ট্রিফিউজ যন্ত্র হচ্ছে মিনিটে 3000 বার ঘুরে। তাহলে বলো তো সেকেন্ডে কতবার ঘুরবে? এই মিনিটে সেকেন্ড, হ্যাঁ ভাগ করো 3000 ভাগ 60 কত হয়? ক্যালকুলেটর লাগে? 3000 ভাগ 60 50, তাই না? তাহলে সেকেন্ডে কতবার ঘোরে? 50 বার। যাই হোক, এটা মনে রাখবা, মিনিটে 3000 বার করে। এটা পরীক্ষাতে আসবে যে মিনিটে কতবার ঘোরে? 3000 বার। এখন তো এই যে ঘোরার পরে কি হয়? ধরো একটা টেস্ট টিউব যদি আমরা আঁকি, টেস্ট টিউবে কিন্তু এরকম করে তলানি পড়ে, বুঝছো? ধরো যে এখানে এরকম কি পড়ে, নিচে কি জমা হয়? আমরা বাংলায় কি বলি? তলানি। ইংলিশে বইয়ে লেখা আছে সেডিমেন্ট। সেডিমেন্ট, হ্যাঁ, সেডিমেন্ট হচ্ছে তলানি। এখন এরকম তলানি পড়ে। তো তলানি বেশ কিছু রকম হয়। তো যারা একক আছে ওরা হচ্ছে তলানি পড়ে। তলানি পড়ার হার আছে, অনেক কম তলানি, বেশি তলানি, সেটার উপর ডিপেন্ড করে এই তলানি পড়ার হারকে বলা হয় হচ্ছে, এই যে দেখো আমি দুইটা বিষয় এখানে লিখেছি যে সেন্ট্রিফিউজ যন্ত্রে কি পড়ে বলো? তলানি পড়ে। তলানি পড়ার হার নির্ভর করে কার উপর? ভর বা ঘনত্ব ও আকৃতির উপর। এরপরে দুইটা পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট। কী লেখা আছে ভালো করে বোঝো। ভর বা ঘনত্ব বাড়লে তলানি বাড়ে। মানে যদি কোনো কিছুর ভর বাড়ে কি বাড়বে? তলানি বাড়বে। আর আকৃতি বাড়লে তলানি কমে। তো আমরা এখন মেইনলি হিসাব করবো হচ্ছে আকৃতিটা নিয়ে। দেখো আকৃতি বাড়লে তলানি কমে। কি মনে রাখবো? আকৃতি বাড়লে তলানি কমে, ঠিক আছে? এখন তোমাদের এই তলানি পড়ার যে হার, এই তলানি পড়ার হারকে কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে। এই এসটা কোন জায়গা থেকে আসছে?
ভেদবার্গ নামে একজন বিজ্ঞানী, তার নাম কি? ভেদবার্গ। তাই কি বলা হয়? ভেদবার্গ একক। তো ত্বরণী পড়ার হারের একক কি? ভেদবার্গ একক। সেটা কি দিয়ে প্রকাশ করা হয়? এস। আচ্ছা, এখন চলে আসি আমরা এই অংশতে আসব যে ভাইয়া 70s 80s কি, এগুলা কিভাবে কাজ করে। তো ধরো আমি প্রথমে তোমাদের হচ্ছে দুইটা একক আঁকালাম সাইজ করে করে। ধরো এটা হচ্ছে ধরলাম যে ছোট সাইজ, ধরলাম এটা হচ্ছে 60s, ঠিক আছে। আর মনে করো যে ধরো এটা বড় সাইজ, সরি 60s তো এটা দেওয়া যাবে না, ছোটোটা কত দিতে হবে? 40s। আর এটা মনে করো 60s। আলাদাভাবে আছে, আলাদাভাবে আছে। তো যখন এরা প্রোটিন তৈরি করতে চায় তখন এই ক্ষুদ্রটা কার সাথে যুক্ত হয়ে যায়? বড়টার সাথে মনে করো এসে যুক্ত হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলেছে, খেয়াল করো। আগে শুধু ছোটটার কত এস ছিল? 40s। আর বড়টার কত এস? 60s। এখন দুইটা মিলে যখন যোগ হয়ে গেল তখন দেখো তো সাইজ এটা কি হয়ে গেল? আগের চেয়ে বড় হয়ে গেল না সাইজ? মানে আকৃতি কি হলো? বৃদ্ধি পাইলো। দেখো আকৃতি বৃদ্ধি পাচ্ছে। কারণ আকৃতি বাড়লে এস কি হয়? কমে। লেখা তখনই কি হবে? কমবে। খেয়াল করো তাহলে আগে একা একা ছিল 40, একা একা ছিল 60। এখন যখন দুইটা মিলে গেছে তখন একটা হয়ে গেছে। তো আগের চেয়ে আকৃতি কি হয়ে গেছে? দুজন মিলে বড় হয়ে গেছে। তাহলে হিসাব করলে আমরা বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে ভাই 40 আর 60 মিলে 100s হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু বড় হয়ে গেলে ওর এস কমে যায়, তখন এই 100s না হয়ে ওটা কত হয়ে যায়? 100s না হয়ে যাবে হচ্ছে 80s। তাই 40s এর একটা ছোট সাব ইউনিট আর 60s এর একটা বড় সাব ইউনিট মিলে যখন সাইজে বড় হয়ে যায় তখন তার ত্বরণী পড়ার হার কমে যায়। 100 না হয়ে তখন কমে কত হয়ে যায়? 80। তাই 60 আর 40 মিলে কি হয়? 80s। বুঝতে পারছো? তো এই পয়েন্টটা কি বলছো যে আকৃতি বাড়লে ত্বরণী কমবে, তো এই জন্য এস কমে যায়। এস কমে 100 না হয়ে কত হয়ে যায়? 80s হয়ে যায়। বুঝছো? আবার সেম ভাবে আমরা যদি দেখি, মনে করো যে ছোট একক ধরো যে হচ্ছে 30s আর বড় হচ্ছে 50s, দুইটা মিলে কত হয়ে যাওয়ার কথা? 80s হওয়ার কথা না, কিন্তু সেটা সাইজ আকৃতি বড় হয়ে গেলে ত্বরণী কি হয়ে যাবে? এস কমে যাবে না? আর এস কমে তখন কি হয়ে যায়? 70s। তাই 30s 50s মিলে কি হবে? 70s। আর 40s 60s যখন একসাথে যুক্ত হয়ে যায় তখন তারা কি হয়ে যায়? 80s। এই জন্য আমাদের এই ত্বরণী পড়ার হারের উপর ভিত্তি করে রাইবোজোম কয় প্রকার? 2 প্রকার, 70s রাইবোজোম আর 80s রাইবোজোম। তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য কী আছে সেটা পড়ে দেখি। তাহলে দেখো 70s রাইবোজোম 50s ও 30s এর দুইটা সাব ইউনিটে থাকে, আর 80s এ কি থাকে? 60s আর 40s সাব ইউনিটে বিভক্ত। এখন নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ এরা 70s আর 80s কে কোন কোষে থাকবে? একজন থাকে আদি কোষে আর একজন থাকে প্রকৃত কোষে। তো বলতো যে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে কে উন্নত বেশি? প্রকৃত কোষ। তাহলে আমরা প্রকৃত কোষে কোনটা দিব? তাহলে 80s থাকবে কোথায়? প্রকৃত কোষে। বুঝছো? আর 70s থাকবে কোথায়? আদি কোষে। এর ভেতরে প্রোটিন থাকে এবং আরএনএ থাকে। তোমরা জানো যে প্রোটিন তো তৈরি করে, এর ভেতরে প্রোটিন কিছু অংশ থাকে আর আরএনএ থাকে। মানে আরএনএ না হলে কিন্তু প্রোটিন তৈরি করা যায় না। তোমরা এখন এগুলো শিখে পারো নি, লাস্টে আছে যে ডিএনএ এর ইনফরমেশন কপি করে রাইবোজোমের কাছে নিয়ে যায়। আমার একটা ছবি দেখছিলাম না একটু আগে, দেখো এই ছবিটা দেখো তো, এই রাইবোজোমের কাছে এই যে প্রোটিন তৈরি করতেছে অ্যামিনো অ্যাসিডগুলা, কে বলো তো? মাঝখানে কে আছে? এগুলো কিন্তু আরএনএ। এগুলো কে? এগুলো হচ্ছে আরএনএ। এই আরএনএ হচ্ছে mRNA, মানে মেসেঞ্জার আরএনএ। তো এই আরএনএ গুলাই হচ্ছে, আরএনএতে ইনফরমেশন লেখা থাকে, সেই অনুযায়ী রাইবোজোম কাজ করতে পারে। বুঝছো? তাহলে এর ভেতরে আরএনএ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আরএনএ কি কি আছে? দেখো 70s রাইবোজোমে আরএনএ পাওয়া যায় 23s আরএনএ, 16s আরএনএ আর 5s আরএনএ। আর 80s পাওয়া যায় কি? 28s আরএনএ, 18s, 5.8 আর 5s। আচ্ছা, এখন এটা একটু পরে মুখস্থ করার সিস্টেম বলছি একটু পরে। আগে দেখো প্রোটিন কত প্রকার। 70s এর প্রোটিন কত প্রকার? 52 প্রকার। আর 80s এর প্রোটিন কত প্রকার? 80 প্রকার। একটু মিল আছে না? সহজ আছে না? 80s এ প্রোটিন কতগুলো হবে? কত প্রকার? 80 প্রকার। আর 70 সালের নির্বাচন কেন খুব ইম্পর্টেন্ট ছিল? কারণ 52 সালে কী হয়েছিল? ভাষা আন্দোলন। তাই? আচ্ছা, 70 হলে প্রোটিন হবে কত? 52। আর 80 হলে প্রোটিন হবে কত? 80। এখন দেখো আরএনএর মধ্যে ঝামেলা আছে।
হ্যাঁ, আরএনএ কিন্তু তোমার সব মুখস্থ থাকতে হবে এমন না, অপশন যদি কখনো পরীক্ষাতে আসে, নর্মালি আসে না, যদি অপশন দেখে তুমি পারতে চাও সেক্ষেত্রে কি করতে হবে, মনে করো দুজনেরই কমন কোনটা বলো তো, 5s তো কমন, তো 5টা আমাদের পড়ার দরকার নাই, 5s এরও আছে এরও আছে, তো তো মিল মানে অমিল তো নাই, মিল আছে। এবার আসো অমিল কোথায় আছে, এর আছে 23 আর 16, এর কি আছে 28, 18, 5.8, তো কি মনে রাখবো আমরা, দেখো কি মনে রাখবো এখানে 28-এর ক্ষেত্রে মানে 80-র ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে 80-তে কি আছে 8 আছে না, দেখো 28-এ 8 আছে, 18-তে 8 আছে, 5.8-এও 8 আছে, মানে যতগুলো থাকবে সংখ্যা সবগুলোতে কি থাকবে 8 থাকবে, তো বুঝতে পারছো, আর 5 তো কমন, পারবা? তাহলে রাইবোজোমের এই অংশটুকু আমরা পারবো। এখন চলে আসো রাইবোজোমের যে উপাদান মানে যে গঠিত হয়েছে, রাইবোজোমের গঠনের মধ্যে দুটো উপাদান থাকে, প্রোটিন থাকে আর আরএনএ। তো প্রোটিন আর আরএনএর পার্সেন্টেজ মানে অনুপাত কত, তাহলে বলতো 50-50 থাকে না, এরা এভাবে বলতে পারি না আমরা কতটুকু থাকে 50-50, মানে প্রোটিন 50%, আরএনএ 50%, তাই ওদের অনুপাত কি হয়েছে 1:1। ওকে, এরপর দেখো 3টা বিষয় এখানে বলেছি, যে আগেও আমরা পড়ছি, নোটে লিখেছি কি, সফটপ্যাকের রাইবোজোম কত এস, 77s, রাইবোজোম আবরণবিহীন অঙ্গাণু, আর হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া কোষে রাইবোজোম কতগুলো থাকে 20,000, আর আমি দেখাইছি না সব মিলে যোগ করলে কত বড় হবে, কত পার্সেন্ট হবে ওর 22%। আচ্ছা, রাইবোজোমের কাজ কি বলো, প্রধান কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা, আরও কিছু কাজ করে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আর আরএনএ সঞ্চয় করে, গ্লুকোজের ফসফোরাইলেশন করে, স্নেহ জাতীয় পদার্থ বিপাক করে, তো এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে, এই দুটো অবশ্যই পারতে হবে। তাহলে কি রাইবোজোমের এই তোমার এস এর যোগ বিয়োগ যোগ না মেলার কারণ কি বুঝছো, পারবা? তোমার ফ্রেন্ডে জিজ্ঞেস করে দেখো, সবাই কিন্তু এগুলো পারে না, জানে না, তুমি জিজ্ঞেস করে দেখো যেটা কেন হয়, পারবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে এখন লাস্ট কোয়েশ্চেন, তাহলে দেখো রাইবোজোম আবিষ্কার করছে কে, জর্জ প্যালেট, আর নামকরণ করছে কে, নাম কিন্তু মিল থাকবে, রিচার্ড বি রবার্টস, আছে না, রিচার্ড বি রবার্টস রাইবোজোম, আর তৈরি হয় কোন জায়গা থেকে, নিউক্লিওলাস থেকে, এসে ওইখান থেকে বের হয়ে কার গায়ে যুক্ত হয় মনে আছে, মসৃণ আর অমসৃণ হয়ে যায় না, রাইবোজোম লাগানো থাকলে মসৃণ নাকি অমসৃণ, অমসৃণ, আর না লাগানো থাকলে মসৃণ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে সেন্ট্রিফিউজ মেশিন দেখছি, পার্থক্য দেখছি, ঠিক আছে। তাহলে 70s কোথায় থাকে, আদি কোষে, আর 80s প্রকৃত কোষে, বলো। না না, আরএনএর এস যোগ করে তো 70 বানানো হয়নি ভাই, 70 তো আসছে ওর নিজের সাব ইউনিট গুলা হিসাব করে, আরএনএ জাস্ট দেওয়া আছে, আরএনএ ওইটা এত কিছু লাগবে না, আরএনএ হচ্ছে তোমার শুধুমাত্র আরএনএ হিসাব করলে ওইগুলো পাওয়া যায়, এই আরএনএ আছে, ঠিক আছে, ওকে।